শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, আর কদিন বাদেই তো পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দ অর্থাৎ উৎসবের আনন্দ ইতিমধ্যে আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে আছে এবং আমাদের এই উৎসবের আনন্দকে কিন্তু বহু গুণে বহু মাত্রায় বাড়িয়ে তোলে আমাদের বিনোদন জগৎ। তার ছোঁয়া কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়েছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি গান, জিন 3 চলচ্চিত্রের গান কন্যা, যা আপনাদের সকলের মনকে ছুঁয়ে দিয়েছে এবং সেই গানের তালে আমাদের মনে কিন্তু এই উৎসবের আনন্দ বহু গুণে বেড়ে চলেছে। সেই গান নিয়ে কথা হবে, সিনেমা নিয়ে কথা হবে এবং কথা বলার জন্য যিনি আজ আছেন তিনি আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বলাই যায়। আপনাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় মুখ, অভিনেতা আব্দুল নূর সজল। সৌতপুর শুভেচ্ছা তোমাকেও। এবং হয় না যে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমার খুব ব্যক্তিগতভাবে প্রিয় এবং এখানে আসা এবং এখানে কনভারসেশনসে যাওয়া সবগুলোই আসলে অনেক পুরনো কিছু গল্প আবার মনে করিয়ে দেয়। আচ্ছা, পুরনো গল্পের কথা তো আমরা শুনবো, তবে এখন যেহেতু নতুন গল্পের অনেক আসর আমাদের কাছে আছে, সেটি নিয়েই শুনতে চাই। কন্যা গানটা দিয়ে শুরু করছিলাম। ইতিমধ্যে আপনাকে একটা ভিন্ন আমেজে, ভিন্ন লুকে আমরা দেখেছি। নায়ক হিসেবে তো পরিচিতি রয়েছে আপনার, এখন আবার একটা রোমান্টিক জনরার এরকম একটা গানে আপনাকে আমরা দেখলাম। তো কেমন ছিল এক্সপিরিয়েন্সটা শুনি? এক্সপিরিয়েন্সটা ভালো, ভীষণ ভালো, কিন্তু একদম শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি, সেই টাইমটাতে জ্বর ছিল, গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল। তো আমি আসলে পারমিটেড ছিলাম না শুটিংয়ের জন্য তখন। ওই যে কথা বলা হবে, গলার উপর প্রেশার পড়বে, ডাক্তার বলেছিলেন যে বেড রেস্ট নিতে হবে, এবং তখন প্রায় 102-103 জ্বর এরকম। আপনার অ্যাপিয়ারেন্সে কিন্তু সেটা মোটেও আমরা কেউ বুঝতে পারিনি। তার মধ্যে তখন রোজাও চলছিল, তো মানে সবই করবো একসঙ্গে এই অবস্থায়। তো ওখানে যাওয়ার পরে আমার মনে আছে, মানে সেকেন্ড ডেতে শ্যুটের, আমরা তো 6টা-7টা থেকে শ্যুট করি, 11টার দিকে তখন মনে হয় 102 উঠে গেছে। আচ্ছা। এবং হয় না যাতে সবাই ঠিক থাকে, এবং হয় না যারা টিম মেম্বার্স তারা জানতাম যে অবস্থা এরকম। তো ওই অবস্থায় ওই যে স্পঞ্জ করে রেডি হয়ে গিয়ে আবার শটে দাঁড়ানো, আবার আসা, এভাবে করে করা। কিন্তু আলহামদুলিল্লাহ আসলে সবাই মিলে চেষ্টা করলে এবং আল্লাহ সহায় হলে সুন্দর হয়। একজন অভিনেতার জীবন তো আসলে এমনই যে তার স্ক্রিনের অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারি না তার পেছনে কি গল্প ছিল বা সে কি পার করে এসেছে স্ক্রিনের সামনে, আমাদের সকলের সামনে। আমরা এই গানটার একটু অংশ তাহলে দর্শকদের নিয়ে দেখে আসি আবারও, প্লিজ। চলুন প্রিয় দর্শক। বাহ, আমাদের সেটও রঙিন হয়ে গেছে। এই সেটের এই গানের যে অ্যাম্বিয়েন্সটা ছিল, এখানে তো আপনাকে আমরা একটা মানে দারুণ কিছু স্টেপস করতে দেখলাম, গানের সাথে নাচ। আপনি তো টেলিভিশন অভিনয় করেছেন, তার আগে আপনি মডেল ছিলেন। এখন এই যে সিনেমার নায়ক, তারপরে আবার এরকম গানের সাথে নাচের যে প্র্যাকটিসটা, এই বিষয়টা আয়ত্ত কীভাবে করেছেন একটু শুনি। কিছু জিনিস শেখা হয় আসলে, ওই যে যেমন স্টেজে অনেক সময় দেখা যায় পারফর্ম করার বিষয় থাকে, তো যারা কোরিওগ্রাফার থাকেন তো তারা আসলে রিহার্সেল করাতেন। যেমন চ্যানেলারই আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেগুলো ছিল সেখানেও পারফর্ম করা হয়েছে আগে, লাস্ট চ্যানেলে যে পারফরমেন্সগুলো হতো। হ্যাঁ, তারপর আমাদের সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডস আছে। এবং তখন যেটা হতো যে কোরিওগ্রাফার সে আসলে শিখিয়ে দিত এবং 2-3 দিনের রিহার্সেল হতো এবং সেই রিহার্সেলের পরে গিয়ে স্টেজে পারফর্ম করা হতো। ওরকমই একটা প্রক্রিয়া। যিনি ছিলেন কোরিওগ্রাফার, তবে এবার একটু ডিফিকাল্ট ছিল, কারণ যেহেতু জ্বর ছিল প্লাস আমাদের মুভির শুটিং ছিল, আমরা খুব রিহার্সেলের সময় পাই নাই। কিন্তু যতটুকু হয় ততটুকুই শেখা। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে সেট আপটাই আসলে এমন করে করা যাতে করে সবাই পারফর্ম করতে পারে, সবাই উদযাপন করতে পারে। এবং হয় না যে খুব উৎসব, আয়োজন, আমেজ এবং মন থেকে পারফর্ম করা, ওরকম একটা বিষয় আসলে এনকারেজ করা হচ্ছিল। আচ্ছা, আপনার কি এমনিতে নাচতে ভালো লাগে? থাকে না যে অনেকে কিন্তু মন থেকে আসে, হৃদয় থেকে আসে, আপনার ক্ষেত্রে কি সেটা একদম বলা যায়? হ্যাঁ, মোটামুটি আমরা একটু আমোদে ফ্যামিলি, এবং এখনো দেখা যায় আমাদের বাসা বাড়িগুলোতে যখনই কোনো একটা প্রোগ্রাম হয় সবাই একসঙ্গে একদম যা খুশি তাই হয়, মানে যে যার মতো। সবসময় আগে থেকে পারফরমেন্স করা হতো তাহলে? মানে ঘরে ওরকম হয় আর কি, দেখা যায় খুব প্ল্যান কিছু না। যেমন আগে এমন হতো যে জন্মদিনের উৎসব হয়তো করা হচ্ছে, আমার খালারা মামারা থেকে শুরু করে ফুপুরা সবাই একসঙ্গে হয় না যে রেডি করতেন যে আচ্ছা ঠিক আছে, ওর ইয়ের জন্য আজকে উনি গান গাইবেন, উনি হয়তো আজকে হয়তো ওনার মতো করে একটা কোনো পারফর্ম করবেন। আমরা কাজিনরা যারা আছি কিংবা ফ্রেন্ডসরা যারা আছি তারা এমনি দাঁড়িয়ে যাচ্ছি, হয় না যে ওরকম হয়তো একটা কিছু সেট করা ওরকম ভাবে হয় না। আচ্ছা, ঘরের কথা যখন আসলো, পরিবারের মানুষরা এই যে বড় পর্দায় অ্যাপিয়ারেন্সটা, এই কাজটিকে কেমনভাবে উপভোগ করছে বা কেমন অ্যাপ্রিশিয়েট করছে? ভালো ভালো। আম্মা ভীষণ এক্সাইটেড,
এবং আম্মার কাছে গানটা ভীষণ ভালো লেগেছে এবং মানে আমি ওটাই বললাম যে আমার পরিবারও কিন্তু খুব উৎসব মুখর পরিবার এবং অনেক ছোট ছোট ইভেন্টকে কিন্তু তারা আসলে অনেক বড় করে উদযাপন করেন। সেটা যে কোনো ইভেন্ট, যে আমাদের বাসায় সবে বরাত আসলে খুব সুন্দরভাবে উদযাপিত হয়। ঈদ খুব বড় করে উদযাপন করার একটা ইচ্ছে থাকে যে সবাই যেন আসে, খাবার দাবার যেন যার যার পছন্দের তেমন হয়। তেমনিভাবে যে বললাম না, ছোটো ছোটো যে উৎসবগুলো, জন্মদিন কিংবা কারো বিবাহ বার্ষিকী কিংবা ওরকম কিছু, সেগুলোকেও কিন্তু যে নিজেদের মতো করে আসলে বড় করা হয়। যে এই ধরনের প্রোগ্রামগুলোতে যে নিজের অভিনয় করা গান, হ্যাঁ, সেগুলোকে প্লে করা হয় এবং সেখানে পারফর্ম করেছেন? হ্যাঁ, খুব। আচ্ছা। এবং আমি না, দেখা যায় পরিবারের বাকিরা সবাই পারফর্ম করে এবং এর আগের পরিবারের মধ্যে কে সব থেকে ভালো পারফর্ম করতে পারে? আমার দুটো কাজিন, ওরা একটু কপি ক্যাট, ওরা যে কোনো কিছু কপি করে ফেলতে পারে। আপনাকেও? হ্যাঁ, সবাইকে। আচ্ছা। সবাইকে। এবং হয় না যে জিনিসটা পছন্দ হচ্ছে কিংবা যে জিনিসটা করতে চায়, ওরা একদম ডিটু এবং দেখা যায় আমাদের চাইতে ভালো করে ফেলে। আচ্ছা, এখন তো স্টারডমের একটা ডিফারেন্ট স্টেজে আপনি আছেন। এখন পরিবারের সদস্যদের নিয়ে যখন বাইরে বেরোন বা একা বাইরে বেরোন, আগের থেকে এখনকার পার্থক্যটা আসলে কেমন ভাবে দেখেন? না, এটা বরাবরই একই রকম, কিন্তু আমি আসলে এটাকে ব্লেসিং মনে করি, কারণ আমরা আসলে যে জায়গায় কাজ করি, এই জায়গায় দর্শকদের ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই। এবং তারা যখন আসলে অ্যাপ্রিসিয়েট করে বা তারা যখন পছন্দ করেন, এই জার্নিটা আমি টোটালি এনজয় করি। এবং আমি আসলেই এই বিষয়টাকে সম্মানও জানাই তাদেরকে, যে তারা কোনো একজনকে তাদের মনের মণিকোঠায় একটা জায়গা দিয়েছেন, তারা তাদেরকে আদরণীয় জায়গায় রাখেন, ভালোবাসেন, সম্মান করেন। এটা তো বিশাল বড় বিষয়। আচ্ছা, আমরা জিন 3 নিয়ে কথা বলতে চাই একটু, যেহেতু এই সিনেমার গানটি দিয়েই শুরু করলাম। সিনেমা দেখা তো এখনও আমাদের জন্য বাকি, এবং সিনেমা নিয়ে ইতিমধ্যেই ফার্স্ট পোস্টার যেটি প্রকাশিত হয়েছে, তারপর থেকে এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে। তারপর আবার গান শুনে তো দর্শক মুখী আছে দেখার জন্য। এবং ইতিমধ্যে আরও একটি পোস্টারও রিলিজ হয়েছে, সেই পোস্টার নিয়েও আমরা একটু কথা বলতে চাই। দেখি একটা ভৌতিক আবহ, এবং আমরা স্ক্রিনে একটু দেখতে পাচ্ছি। সো সব মিলে জিন 3-র এক্সপিরিয়েন্সটা শুনবো। এক্সপিরিয়েন্সটা এবারের জন্য যেটা হয়েছে, আমাদের নিজেদের মতো করে প্রায় আমরা 1-1.5 মাসের একটা প্রিপারেশন নিয়েছি। একদম শুরু থেকে যখন এটা প্ল্যান হচ্ছিল, দেশের বাইরে ছিলাম, আজিজ ভাই ফোন করেছিলেন, উনি গল্পটা বললেন, পরে পাঠালেন, পড়লাম, চলে আসলাম। এরপরে প্রিপারেশনের জন্য আমাদের প্রায় 1-1.5 মাস একটা অনুশীলনের জায়গা ছিল। এবারের গল্পটাই একেবারে আলাদা, সত্য ঘটনা অবলম্বনে, এবং এখানে এবার এমন কিছু দৃশ্য এবং বিভিন্নভাবে আসছে পুরো গল্পতে। এটা আমার বিশ্বাস যে একবার কেউ দেখতে শুরু করলে কেউ উঠতে পারবেন না ইনশাআল্লাহ, এবং তার ভালো লাগবে এই জন্য যে প্রচুর টুইস্ট, অনেকগুলো সম্পর্কের গল্প, অনেক সম্পর্কের টানাপোড়েনের গল্প, সেদিকে জিনের সাথে রিলেট করে আসলে বিভিন্ন সিচুয়েশন কীভাবে যাচ্ছে এবং কখন কে কোন পরিস্থিতিতে পড়ছে এবং কে কীভাবে ওখান থেকে সারভাইভ করছে, একটা অন্য রকমের বিষয় আছে। আচ্ছা, আপনি এই জিন বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, আর ভূতের ভয় পান? একটা অদ্ভুত বিষয় ঘটেছে। আগে এক সময় ভয় পেতাম। আগে এক সময় এমনও হতো, বাবা মা সবচেয়ে ছোট হতো, তো একটু আদরে বেশি ছিলাম। এমনও হতো যে বাবা মার রুমের, হয় না যে ফ্লোরেও ঘুমাচ্ছি, এমনও ছিল ভয়ে? হ্যাঁ, ভূতের ভয়, কিংবা কোনো একটা হরর মুভি দেখলাম, কিংবা কোনো একটা ইনসিডেন্স হয়তো নানু দাদুরা কেউ বলেছে তাদের বাসায় মানে রুমের নিচেও ঘুমাতো। কিন্তু এটা আস্তে আস্তে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন জিন বিশ্বাস করি ভীষণভাবে, কারণ কোরআন শরীফে বলা আছে, বাকি সব জিনিসকে ওরকমভাবে না, কিন্তু ওরকমভাবে ভয় এখন আর লাগে না। আচ্ছা, তবে জিন 3 দেখে দর্শকরা কেমন ভয় পাবে বলে আপনার মনে হয়? কারণ জিন প্রথমটা, তারপর জিন 2 ছিল, সেটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা ভীতি, একটা আতঙ্ক, চ্যালেঞ্জও ছুড়ে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। তো জিন 3 আসলে সেই ধারা আসলে কতটুকু বজায় রাখতে পারবে বলে মনে হয়? আমি বলবো যে এবারের জিন 3 যে গল্পটা, অবশ্যই এখানে সব কিছুর মিশেল আছে, এবং একটা পরিবারের গল্প। এবং পরিবারের গল্প বলতে আমি এটাই বোঝাচ্ছি যে একদম জিন 1-এর সময় আমরা দেখেছি, জিন 2-র সময় দেখেছি যে পরিবারের সবাই মিলে আসেন, একদম বাচ্চারা থেকে শুরু করে পরিবারের বোন, দুলাভাই, আপা, ভাবি সবাই মিলে আসেন। তেমনই একটা গল্প আবারও আসছে, এবং একদমই মানে নির্দ্বিধায় বলতে পারি যে এটা একটা পরিবারের গল্প, এবং পরিবারের সবাই মিলে দেখার উদযাপনের গল্প। জিন 2 থেকে জিন 3 এই জার্নিটাতে সজল আসলে কেমন ছিল এবং কেমন এনজয় করেছে পুরো জার্নিটা?
আমার পুরো জার্নিটাই ভীষণ পছন্দের। এমনি থেকেও আমি আগে থেকে বলে আসছিলাম যে আহ, সেরকম কিছু গল্প চরিত্রে কাজ করতে চাই, কারণ অনেক দিনের লম্বা পথ চলা। আহ, সেই গল্প এবং সেই চরিত্রগুলোতে কাজ করতে চাই যেগুলো আমাকে ভাবায়, আমাকে চ্যালেঞ্জ করে, কিংবা ডিফিকাল্টিস তৈরি হবে। আহ, হয় ভালো করব, না হলে ফেইল করব, না হলে শিখব, এর বাইরে তো আর কিছু হবে না। তো ওই প্রক্রিয়ার মধ্যেই আছি। এবং জিন ওয়ানে যেমন একটা এক্সপেরিয়েন্স ছিল, যে রকমের চরিত্র, যে রকমের গল্প বলা, জিন থ্রিতে এসে সেটা আরও বহুমাত্রায় ডিফিকাল্ট হয়েছে, কঠিন হয়েছে। কেন এবার কঠিন হয়েছে কেন? এবারে দৃশ্যগুলোই আসলে এমন, দৃশ্যগুলো দেখলে বোঝা যাবে। আচ্ছা, একটা রেফারেন্স আমি বলতে পারি, সেটা হচ্ছে একটা দৃশ্য আছে, সেই দৃশ্যটার মধ্যে দেখা যাবে আসলে বহু সংখ্যক কাক। বহু সংখ্যক কাক। আমার যে চরিত্রটি যে যে জায়গায় থাকে, সেখানে এত সংখ্যক কাক, এবং রিয়েল কাক, এবং সত্যি সত্যি? সত্যি সত্যি কাক, আচ্ছা। এবং ট্রেন্ড কাকও না। হয় না যে কি হবে যদি আপনাকে এমনি থেকে একটা ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যে ঘরের ভিতরে অনেক পাখি কিংবা অনেক কাক, যারা আসলে ট্রেন না, যারা এমনি আছে, তো কেমন অবস্থা হবে? আপনি খুব নর্মাল থাকতে পারবেন সেখানে? অনেক বড় ঝুঁকি ছিল তো আপনার জন্য। হ্যাঁ, এবং ওই অবস্থায় শ্যুট করতে হয়েছে। এবং যখন দৃশ্যটা আসবে পর্দায়, তখন দর্শকরা ভালো বলতে পারবেন। আমরা অ্যাপ্রিশিয়েট এছাড়াও করি। আরো এমন অনেক আছে, যেমন ওই যে পোস্টারের কথা বলছিলেন, ওই যে দৃশ্যটা, ওটা করতেও আমাদের আসলে বেশ ডিফিকাল্টিস তৈরি হয়েছিল। কি ছিল ওখানে? এমন কি প্লে করতে হয়েছে বল? এটা পুরোটা বলে তো গল্পটা চলে আসবে, কিন্তু পোস্টারের যে দৃশ্যটা, সেই দৃশ্যটাই তো আসলে আছে ছবিতে। এবং ওই দৃশ্যটা করার সময় আসলে ফারিয়া, সে পা ইনজুর্ড হয়, আমার ব্যাক ইনজুরিজ হয়, এবং হয় না যে ওর লিগামেন্টে প্রবলেম হয়ে যায়, আমার মাসেল পুল করে যায়। তো এমন অনেক রকমের ইনসিডেন্টস আছে। আচ্ছা, সজলকে পর্দায় আমরা যখন ছোট পর্দায় দেখেছি, অধিকাংশ সময় একজন রোমান্টিক নায়ক হিসেবে সবসময় দেখেছি, এবং কাছে আসার গল্প, ভালোবাসার গল্পে তাকে প্লে করতে দেখেছি, এমন রোল ছিল। এখানে রোমান্টিসিজমের ব্যাপার তো রয়েছে, তবে এই যে ভীতি, আতঙ্ক এবং চেহারায় ওই জিনিসটা তুলে ধরা পোস্টারে আমরা দেখছিলাম, এই জিনিসটা কোলাবোরেট করতে বা একসাথে মিক্স করতে আসলে নিজের প্রিপারেশনের জায়গাটা কেমন ছিল? হ্যাঁ, প্রিপারেশন সত্যি নিতে হয়। একটা ভালো প্রিপারেশন, ওটাই বলছিলাম যে প্রায় 1-1.5 মাসের অনুশীলন ছিল। এবং আমরা এখানে আসলে শুধু আমি আর নুসরাত ফারিয়া না, এখানে অনেক মেধাবী মেধাবী আমাদের সিনিয়র আর্টিস্টরা আছে, নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, হীরা ভাই, আর আমরান, আরমান, এমন আরও অনেকে, জেসমিন আপা। এবং হয় কি, সিনগুলো আসলে কম্প্যাক্ট, সবার সাথে সবার। এবং একটা সিনের মধ্যে হয়তো আমরা অনেকেই পারফর্ম করছি একসঙ্গে, তো সেটা রিহার্সাল করা, ব্লকিং করা, প্লাস এই যে যেই রিয়াকশনসের জায়গাগুলো, কারণ ইউজুয়ালি যে ধরনের গল্পগুলোতে অনেক বেশি কাজ করা হতো আমার কিংবা আমাদের সবার, রোমান্টিক দৃশ্য কিংবা কিছু ড্রামা দৃশ্যতে কাজ করা হতো, কিন্তু এখানে দৃশ্যগুলো আসলে একটু আলাদা। যেখানে আসলে থ্রিলার থেকে শুরু করে, ভয় পাওয়া থেকে শুরু করে, ভয় দেওয়া থেকে শুরু করে, অনেক রকমের সিচুয়েশনস, এবং সেই সিচুয়েশনসগুলো আসলে এক এক সময় এক এক রকমভাবে দাঁড়াচ্ছে, এবং এক একজন এক একভাবে গিয়ে পারফর্ম করতে হচ্ছে। তো পুরোটাই আসলে একটা শেখার জার্নির মধ্যে দিয়ে আমরা সবাই এসেছি। আচ্ছা, আপনার বিপরীতে যিনি অভিনয় করেছেন নুসরাত ফারিহা, ভীষণ পরিচিত এবং জনপ্রিয়, তার সাথে শুটিং এক্সপিরিয়েন্সটা বা তার সাথে সম্পর্কটা, কেমিস্ট্রিটা কেমন? ভীষণ ভালো। খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং খুবই ডেডিকেটেড একজন মানুষ। যতক্ষণ পর্যন্ত তার কাজটির জন্য সে আসলে 10% নিয়ে দাঁড়াচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তিনি হাল ছাড়েন না। মানে তিনি করে বলছি, মানে ও হাল ছাড়ে না। এবং আমার এই জিনিসটা ভীষণ রকমের ভালো লেগেছে যে ও কোনোভাবেই গিভ আপ করে না, এবং ও চেষ্টা করে ওর বেস্টটুকু যে কোনোভাবে করে আসতে। ওকে, বড় পর্দার কথা তো অনেক শুনলাম, কিন্তু আপনি কিন্তু সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ছোট পর্দার নাটকগুলো দিয়ে। সেই জায়গাতে আপনি সকলের কাছে এত পরিচিত এবং ভালোবাসার, বড় পর্দার পাশাপাশি কি এখন ছোট পর্দায় কন্টিনিউ করার ইচ্ছা আছে বা করছেন কিনা? ছোট পর্দায় এখন বেশ কিছুদিন ধরে করা হচ্ছে না, কম করা হচ্ছে খুব। কিন্তু আমার তো এটা একেবারে সত্যি, আমার তো এখান থেকেই শুরু। এখান থেকে বড় হওয়া, দর্শকদের যে ভালোবাসা, দর্শকদের যেই পছন্দের জায়গাটুকু, সেটা কিন্তু এখান থেকে আসলে আমার পাওয়া। তো ওই জায়গা থেকে আমি এই জায়গার প্রতি সবসময় কৃতজ্ঞ,
এবং চলে যাচ্ছি, করবো না এমন কিছুই না। তবে এটাও সত্যি যে ধরনের গল্পগুলোতে এখন কাজ হয় সেগুলো আমাকে আর টানে না খুব একটা। হয় না যে কোনো বার্তা প্রধান গল্প ছাড়া গল্প আসলে ভালো লাগে না। তো ওরকম আবার যদি কখনো হয় তখন একটা ভাববো, কিন্তু আপাতত হয়তো বড় পর্দার এবং ওটিটির কিছু কাজ করছে। আপনার কি কোনো ড্রিম ক্যারেক্টার আছে বা কোনো ড্রিম রোল আছে যে তাতে আপনি প্লে করতে চান বা সেই জায়গাটা নিজে দেখতে চান? দু একটা শুনি। প্রচুর। ফরেস্ট গাম্পের টম হ্যাঙ্কসের ক্যারেক্টারটা খুব পছন্দ। আচ্ছা। লিওনার্দো ডিক্যাপ্রিওর ম্যাক্সিমাম ছবি, ম্যাক্সিমাম ক্যারেক্টার আমার খুব পছন্দ। সেখানে নিজেকে ইমাজিন করেন আপনি? হ্যাঁ, মানে আমি তো ভীষণভাবে কল্পনাপ্রবণ মানুষ। আমি যখন যে চরিত্রটা দেখি, যে গল্প বলাটা দেখি আমার ভালো লাগলে আমার মনে হয় আছিস আমি যদি সুযোগটা পেতাম, এরকম। আর বলিউডের কোনো ক্যারেক্টার যেটা খুব পছন্দ? হ্যাঁ, প্রচুর প্রচুর। আমার কিছু খুব সাধারণ গল্প খুব পছন্দ, যেমন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আমার খুব পছন্দ। আচ্ছা। আমার খুব পছন্দ হচ্ছে ব্ল্যাকের অমিতাভের ক্যারেক্টারটা পছন্দ। আমার রণবীরের কিছু চরিত্র, অ্যানিমেলের ক্যারেক্টারটাও খুব পছন্দ। আচ্ছা, এগুলো সব আপনার পছন্দ। আচ্ছা, ভবিষ্যতেও নিশ্চয়ই আপনাকে এরকম কোনো কাজে আমরা দেখতে পাবো যদি বাংলাদেশে এমন কোনো গল্প হয়। যেহেতু এই যে জিন 3 নিয়ে আমাদের মধ্যে এখন একটা ক্রেজ তৈরি হয়েছে, গানটি রিলিজ হওয়ার পর অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও এটি নিয়ে রিলস বানাচ্ছেন ছোট ছোট, এবং সেটা আপনাকে ট্যাগও করছেন। এগুলো কি দেখছেন? কেমন লাগছে সেটি? হ্যাঁ, বেশ কিছু দেখেছি এবং আমি যতটুকু সম্ভব সেখানে রিপ্লাইও দেবার চেষ্টা করছি। এবং আপনি কি নিজে দেন রিপ্লাই? কিছু যেমন পেজের জায়গা থেকে, টিম থেকে দেয়া হয়, আইডি থেকে দিলে আমি দিই। কিন্তু আমি দেখছি, আমার আমার ভালো লাগছে ভীষণ। অনেক সেলিব্রিটিও আসলে রিলস বানাচ্ছেন, তো তাদের মধ্যে থেকে কে কে বানিয়েছেন এবং কারটা দেখেছেন আপনি? আমি শ্রাবন্তীটা দেখেছি, ভালো লেগেছে খুব। মিলারটা দেখেছি, সেটাও খুব ভালো লেগেছে। আরো আরো অনেকজনের দেখেছি, ভালো, খুব ভালো। এবং অনেক এটাকে কি বলে, অনেকগুলো প্ল্যাটফর্মের অনেকের দেখেছি। তারা যে অনেক খেটে রিলস বানাচ্ছেন সেটা আবার দেখলেও বোঝা যাচ্ছে যে কোনো একটা লোকেশনে গিয়ে খুব কস্টিউমস ওরকম রেডি করে, সবগুলো ইন্সপায়ারিং, সুন্দর। বিশেষ করে আমরা দেখেছি সম্প্রতি যে রুনা লায়লা ম্যাম তার ফেসবুক থেকে কন্যা গানটি তিনি আপলোড করেছেন এবং সেখানে আপনাদেরকে অভিনন্দন, কংগ্রেচুলেশন জানিয়েছেন। তো সেটা কি দেখেছেন এবং তারপর অনুভূতিটা কেমন ছিল? ওটা ভীষণ বড় বিষয়, ভীষণ বড় বিষয়। মানে আমি আমি আমার কথা কি বলবো, আমার মা ভীষণ রকমের ওনার ভক্ত। এবং ওনার উনি এটা জানেন যে ওনার মতো করে আংটি পরতে আমার মা ভীষণ পছন্দ করে। এবং যখন ওনার স্ট্যাটাসটা এসছে, আমার মা সবচেয়ে বেশি এক্সাইটেড। আমার মা তখন ওকে বলে যে এইবারের কাজটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে, কারণ উনি ওনার মতো একজন মানুষ কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। দিস ইজ রিয়েলি গুড। তো হয় না যে কিছু মানুষের ভালোবাসা এবং সেটা আসলে বহিঃপ্রকাশ এভাবে সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাদের জন্য ভীষণ বড় বিষয়। এবং আমরা আসলে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ, এবং মানে আনন্দের মাত্রাটা এত বেশি, সেটা আসলে ভাষা দিয়ে ডিসক্রাইব করা যাবে না। এবং এই যে প্রমোশনের যে একটা ধরন, আমরা ভিন্ন ধরন পেয়েছি, এখন দেখা যাচ্ছে প্রমোশনের সময় গিয়ে আপনারা পারফর্ম করছেন জার্নালিস্টদের সামনে বা দর্শকদের সামনে। এটা তো আপনাদের জন্য একেবারেই নতুন কালচার। তো এই জিনিসটা আসলে কিভাবে অ্যাডপ্ট করছেন? এটা একটু ডিফিকাল্টিস হচ্ছে এখানে। যেমন কোয়েশ্চেন আনসারিং এর জায়গায় কিংবা হঠাৎ করে এমন পারফরমেন্সের জায়গায় উই আর এনজয়িং, কিন্তু হয় না যে একদম রেডি থাকি না তো সবসময়। কিন্তু তারপরে দেখা যায় যে সবাই যেভাবে করে আসলে এনকারেজ করছে এবং সবাই যেভাবে করে একসঙ্গে হয়ে গিয়ে আসলে ওই বিষয়টাকে সেলিব্রেট করার জায়গায় নিয়ে যাচ্ছে, তখন পারফর্ম করতেও ভালো লাগছে। এবং দেখা যাচ্ছে যে অন স্পট, হ্যাঁ আমি পারি, আমরা দুজন দাঁড়িয়ে যাচ্ছি এবং সবাই মিলে কিছু একটা করছি। আচ্ছা, সজলকে কোন ধরনের প্রশ্ন করলে সে সব থেকে বেশি বিব্রত হয় বা একটু লজ্জা পায়? এই বিষয়টা আমার মধ্যে একটু কমই আছে, খুব একটা ওরকম কিছু হয় না। তবে আগে এক সময় খালারাও যদি প্রেইজ করতো কিংবা কিছু বলতো, শাই ফিল করতাম ছোটবেলায়। এখন তো আসলে ভিউজের সময়, এবং এই ভিউজের সময়ে এই গানটি মাত্র 6-7 দিনের মাথায় এতগুলো ভিউ পেয়েছে এবং আরও ভিউ কাউন্টিং। তো এত দর্শক প্রিয়তা এবং ভিউ করে পাওয়ার পর, এবং বন্ধুরা, সহকর্মীরা যারা যে দেখছে, দেখার পর যে অ্যাপ্রিসিয়েশনগুলো করছে, সেটা কেমন লাগছে এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অবশ্যই, এখানে অনেক বড় একটা মানে
আমি বলবো যে আজকে যদি কন্যার এত সুন্দর একটা জায়গা দেখি, এর পিছনে সবার অনেক অবদান। আমাদের দর্শকদের তো অবশ্যই আছে, কিন্তু সেই সাথে আমাদের কলিগরা যেভাবে করে প্রত্যেকের ওয়ালে তাদের ভালোবাসার কথা জানিয়েছেন, তাদের পছন্দের জায়গা বলেছেন, এবং হয় না যে তাদের শেয়ারের কারণেই কিন্তু আসলে আরও অনেকের কাছে পৌঁছে গেছে। অনেকে যারা তাদের কাজ পছন্দ করেন তাদের কারণে দেখছেন। তো এটা আসলে বিশাল বড় বিষয়, এবং জেনুইনলি আমি এটা বলতে চাই যে হয় না যে ভালো যে বাসেন সবাই আশপাশের, এবং তারা যে মন থেকে ভালোবাসেন সেটা বোঝা যায়। এবং আমি কৃতজ্ঞ যে আমি এত সংখ্যক ভালো মানুষদের মাঝে আছি, এবং যারা কিনা বাই হার্ট ভালোবাসাটা দেন এবং সেটাকে উদযাপনও করেন। সত্যিই তাই। আপনি কিন্তু কিছুক্ষণ আগে ওটিটির কথা বলছিলেন, তো জিন 3 এর পরবর্তীতে আমরা কি তাহলে আপনাকে ওটিটিতে দেখতে পাবো? এই বছর আসবো ইনশাআল্লাহ। এরপরে হয়তো কোরবানিদের জন্য আরেকটা কাজ নিয়ে আসবো, সেটা এখন বলছি না, আমি কিছুদিন পরে বলবো। তবে ওটিটির কাজটা করব হয়তো বছরের মাঝামাঝির পর। ওকে, ওকে। সো আপাতত এখন জিন 3 বাদে যদি সিনেমা নিয়েও ভাবতে হয়, তাহলে আসলে কোন ধরনের কাজ করতে আগ্রহী হবেন, বা লাইন আপে কিছু আছে কিনা হাতে? লাইন আপে আছে, লাইন আপে 2-3 রকমের গল্প আছে, কিন্তু ঠিক পরবর্তী যেটা আসবে সেটা অ্যাকশন থ্রিলার কিছু হবে। ওকে। সো জিন 3 নিয়ে আপাতত আমাদের এক্সাইটমেন্ট। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, জিন 3 তো হলে চলবে এবং হলে নিশ্চয়ই আপনারা সকলে দেখতে যাবেন, এবং এই দিন মুক্তি পাচ্ছে জিন 3। এবং সাথে সাথে আপনাদের জন্য সুখবর হচ্ছে এটি, হলে রিলিজ হবার পরে খুব দ্রুতই কিন্তু জিন 3 আমরা দেখতে পাবো আপনাদের প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে, অর্থাৎ চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম। আশা করি সেখানেও আপনারা চোখ রাখবেন। ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। এবার ঈদের প্রিপারেশন কেমন? এবার তো নিশ্চয়ই একটু ডিফারেন্ট হচ্ছে সব মিলে। হ্যাঁ, ডিফারেন্ট হচ্ছে। এবার যেমন বিভিন্ন জায়গায় যাওয়ার বিষয় আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমার পরিবার ভীষণ সাপোর্টিভ। এবং শুধু মানে পরিবার বলতে বোঝাচ্ছি না বাবা মা ভাই বোন সেটা না, আসলে আমার চাচা চাচি ফুপা মামা সবাই, মানে মোটামুটি 51 মতো করে আমরা আসলে কানেক্টেড, 51বর্তী পরিবারের মতো। এবং উদযাপনের বিষয়টা যেমন হয়েছে যে জানে যে এবার আমাকে বিভিন্ন জায়গায় মুভ করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। তো সবাই যেমন ফোন করে বলছেন যে নো ওয়ারিজ বাবা, তুমি যাও, আমরা আছি। ইভেন কোথাও যদি কখনো প্রয়োজন মনে হয় যে তোমার মামাকে লাগবে কিংবা তোমার চাচাকে লাগবে কিংবা ফুপুকে লাগবে, আমরা এসে আছি, আমরাও আসবো তোমার সঙ্গে জয়েন করবো। সত্যি আপনি অনেক ব্লেসড আসলে, পরিবারের ভালোবাসা এবং দর্শকের ভালোবাসায়, এবং জিন 3 সেই ভালোবাসার মাত্রাকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে, এই আমরা বিশ্বাস করি। জিন 3 এর জন্য শুভকামনা, আপনাদের পুরো টিমের জন্য শুভকামনা। হলে দেখা হচ্ছে আপনাদের সাথে সকলের। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে, এবং অবশ্যই এই ঈদে কিন্তু আপনাদের উদযাপনের সাথে রাখবেন জিন 3 কে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।